কে কে ওখানে? রহিম এলে নাকি? এক বর্ষার বিকাল। সায়নবাবু জানলার ধারে দাঁড়িয়ে বৃষ্টি দেখছেন। বৃষ্টির প্রতিটা ফোঁটাই যেন তার চোখে ভাসিয়ে তুলছে ছোটবেলার সেই রঙিন স্মৃতি। সেই সময়টা বৃষ্টির দিন মানেই ছিল বাঁধ ভাঙা আনন্দ। কি ভাবছো গো জানলার দিকে তাকিয়ে? না, কিছু না। ছোটবেলার কিছু স্মৃতি। কতই না সুন্দর ছিল ছোটবেলার সেই সময়টা। রিমি সায়নবাবুর স্ত্রী। শখ বলতে তার তেমন কিছু নেই, কিন্তু গল্পের বই পড়তে তার ভীষণ ভালো লাগে। সায়নবাবু পেশায় একজন শিক্ষক। কিছুদিন হলো তিনি সদ্য বদলি হয়ে মহেশপুরে এসেছেন, তাই এই এলাকা সম্পর্কে তিনি বেশি কিছু জানেন না। পরিচয়ের মধ্যে প্রথম দিন তার পাশের বাড়ি তপনবাবুর সঙ্গে কথাবার্তা হয়েছিল। তারপরে মাঝের মধ্যে তার সাথে দেখা সাক্ষাৎ হয়। লোকটার ব্যবহার ভালো। তিনি মহেশপুরের দারোগা। মহেশপুর গ্রামটা আয়তনে ছোট হলেও অত্যন্ত সুন্দর। গাছপালা, পশু পাখি, ধানক্ষেত সব মিলিয়ে অসাধারণ এক সুন্দর মনোরম প্রকৃতি। শহরে থাকা সায়নবাবুর এই গ্রাম্য পরিবেশ খুবই মনে ধরেছে। শহরে জঞ্জাট থেকে দূর এইখানে তিনি এক অলৌকিক আনন্দ ভোগ করছেন। বৃষ্টিটা একটু ধরলে তুমি বাজার থেকে চাল আর আলু নিয়ে এসো। হ্যাঁ, নিয়ে আসবো। আমি একটু বেরোবো ভাবছিলাম। বৃষ্টি থামতে থামতে সন্ধ্যা হয়ে গেল। সায়নবাবু বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। যখন তিনি বাজারে পৌঁছালেন তখন বাজার বন্ধ হয়ে গেছে। বর্ষার জন্য বাজার তাড়াতাড়ি বন্ধ করে যে যার বাড়ি চলে গেছে। এইসব দেখে তিনি বাড়ির দিকে ফিরছিলেন। কিছুটা যাওয়ার পর তিনি দেখলেন পাড়ার চায়ের দোকানে আসর বসেছে। তপনবাবু আর গ্রামের দুই একজন লোক সেখানে বসে আছে। ও শাহিনবাবু, কোথায় চললেন? আসুন না, এক কাপ চা খেয়ে যান। তপনবাবুর ডাকে সায়নবাবু সেখানে গিয়ে বসলেন। ইনি আমাদের নতুন মাস্টার মশাই না? হ্যাঁ, ওনাকে এক কাপ চা দাও। তা মাস্টার মশাই, আমাদের গ্রামটা কেমন লাগছে আপনার? হ্যাঁ, খুব ভালো। আপনি তো শহরের মানুষ, আপনার ভালো লাগাটা স্বাভাবিক। হ্যাঁ, শহরে এত সুন্দর পরিবেশ আর কোথায়। ও দারোগাবু, বললেন না তো ওপারা আব্দুলটা মূল্য কিভাবে? মার্ডার। রাতের বেলায় মাছ ধরতে বেরিয়েছিল, নদীর ধারে ওর লাশটা পাই। শরীরে ক্ষত বিক্ষত অবস্থায় পাওয়া গেছে, কিন্তু ওর মুন্ডুটা পিছন দিকে ঘোরা ছিল আর চোখ দুটো বাইরের দিকে বেরিয়ে এসেছিল। খুব নৃশংসভাবে ওকে হত্যা করা হয়েছে। ওই নদীর ধারে শেওড়া গাছের জিনটাই ওকে মেরেছে। হ্যাঁ গো, আমিও শুনেছি এই জিনের ব্যাপারে। সে নাকি খুব ভয়ঙ্কর। এসব কথা আমি মানি না। হতে পারে তার উপর কারোর রাগ ছিল। সেদিন হয়তো সে সেখানে মাছ ধরতে যাবে এটা তার শত্রুরা জানতো। তাকে একা পেয়ে তারা হয়তো... না না বাবু, আব্দুল খুব ভালো মানুষ ছিল, আর ওর কোনো শত্রু আছে বলে আমার তো মনে হয় না। ওকে ওই গাছের জিনটাই মেরেছে। আর ওরকম ভাবে কেউ কেন কাউকে মারবে? আপনি না মারলেই তো সে জিন মিথ্যা হয়ে যায় না। আপনি এখানে নতুন এসেছেন, এই গ্রামে অনেক রহস্য লুকিয়ে আছে, আপনি সেই ব্যাপারে কিছুই জানেন না। যত সব উদ্ভেটক গল্প। চলুন তপনবাবু, বাড়ি যাওয়া যাক, অনেক রাত হলো। না শায়নবাবু, আমার ডিউটি আছে, থানায় যেতে হবে। আপনি বরং বাড়ি যান। হ্যাঁ, যাই তাহলে। বাড়িতে আমার স্ত্রী একা আছে। এই বলে সায়নবাবু বাড়ির দিকে রওনা হলেন। অনেকটা যেতে হবে, অনেক রাত হয়ে গেল। এইসব ভাবতে ভাবতে তিনি এগিয়ে যেতে লাগলেন বাড়ির দিকে। বৃষ্টির সময়, রাস্তা জনশূন্য, আর এমনিতেই গ্রামে এখানে 8টা-9টা মানেই অনেক রাত। রাস্তায় যেতে যেতে তিনি দেখলেন একটা মেয়ে রাস্তার একধারে দাঁড়িয়ে আছে। সায়নবাবু ভাবলেন, এত রাতে এই মেয়েটা এখানে কেন দাঁড়িয়ে আছে? তিনি এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কে? কোথায় যাবেন? আমি পাশের গ্রামে থাকি বাবু, শহরে কাজ করি। আজ বৃষ্টির জন্য রাস্তা খারাপ থাকায় গ্রামে আসতে আমার অনেক দেরি হয়ে গেছে।
আর এই পথ দিয়ে একা যেতে আমার ভয় করছে। আপনি কি আমাকে একটু এগিয়ে দেবেন? সায়নবাবু ভাবলেন এত রাতে একটা মেয়ে একা যাচ্ছে, তার সাহায্য করাটাই উচিত। এই ভেবে বললেন, আচ্ছা চলুন, আপনাকে এগিয়ে দিচ্ছি। সায়নবাবু এই গ্রামে রাস্তাঘাট খুব একটা ভালোভাবে চেনেন না। অনেকটা রাস্তা এগিয়ে গিয়ে সায়নবাবু জিজ্ঞাসা করলেন, আর কত দূর? বাবু, আর একটু। এই কবরস্থানটা পার করে দিলেই আমি চলে যেতে পারবো। কবরস্থান কোথায়? এই তো সামনে। সায়নবাবু নিজের বাড়ি ছাড়িয়ে অনেক দূর চলে এসেছেন। এদিকে কখনো তিনি আগে আসেন। সায়নবাবু দেখলেন সামনে একটা বড় গাছ। হঠাৎ সায়নবাবুর মনে পড়ে গেল আব্দুলের মৃত্যুর কথা। এই গাছটার পাশেই আব্দুলের মৃতদেহ পাওয়া গিয়েছিল। এক অজানা ভয় তার অনুভব হলো। সায়নবাবু দেখলেন পাশের মেয়েটা নেই। তিনি মেয়েটিকে খোঁজার চেষ্টা করলেন, কিন্তু এত অন্ধকার যে কিছুই দেখা যায় না। মেয়েটার নামও তিনি জানেন না। হঠাৎ একটা ভয়ঙ্কর গলা পেলেন সায়নবাবু। মাস্টার, কোথায় যাচ্ছিস? কে? তুই নাকি জিনে বিশ্বাস করিস না? হা, 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 হা। কে কে ওখানে? এই কবরস্থানে রাতে একা যে আসে সে আর ফিরে যায় না। আজ তো শেষ দিন। সায়নবাবুর নজর গাছের দিকে পড়ল। এক অতিকায় বিভৎস মূর্তি সেখানে দাঁড়িয়ে আছে। তার মুখে হিংস্রতার ছাপ স্পষ্ট। তার বিকট হাসি যেন কানে তালা লেগে যায়। এই দৃশ্য দেখে সায়নবাবু শিরদাঁড়া দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। তার পা জমে গেল। সে নড়তেও পারছে না। আজ সায়নবাবুর চোখের সামনে নিজের মৃত্যুকে দেখছে। জিন তার দিকে এগিয়ে আসতে লাগলো। হঠাৎ বিদ্যুতের গতিতে একটা লোহার শিক জিনের সামনে এসে পড়ল। বিকট চিৎকার করে জিন অদৃশ্য হয়ে গেল। সায়ন দেখল তারই বয়সী এক লোক। চলুন বাবু, এই জিন শুধু কিছুক্ষণের জন্যই কমজোর হয়েছে। আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। যখন সায়নবাবু আর লোকটি রাস্তায় গিয়ে উঠলেন, তখন সায়নবাবু দেখলেন সেই মেয়েটি সেখানে দাঁড়িয়ে আছে। আপনি এখানে কি করছেন? আমি আপনাকে কতবার ডাকলাম, কিন্তু আপনি কোনো কথা না শুনে ওই কবরের গাছটার দিকে এগিয়ে যেতে লাগলেন। সেই সময় আমি দেখি আমার স্বামী আমাকে খুঁজতে খুঁজতে এদিকেই আসছে। আমি তাকে সব ঘটনা খুলে বলতে তিনি আপনাকে বাঁচাতে ওইখানে যান। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আজকে আপনি ওখানে না গেলে আমি হয়তো... না না বাবু, আপনি আমার বউকে এত দূর এগোতে এসেছেন আর এত বড় বিপদে পড়েছেন, তখন আপনাকে বাঁচানো আমার কর্তব্য। আপনারা জানতেন ওখানে ওই জিন থাকে, আর আপনি ওকে তাড়ালেন কিভাবে? হ্যাঁ, আমার দাদাজান আর আব্বাজান অনেকবারই ওই জিনের কথা বলেছেন। তাই আমি ওই মসজিদের পাশ থেকে একটা লোহার শিক নিয়ে গিয়েছিলাম সাথে করে। সেই জিনকে লক্ষ্য করে আয়তল কুরসি পড়ে ওই লোহা ওর দিকে ছুঁড়ে দিই। জিন আয়তল কুরসিকে ভয় পায়। আয়তল কুরসি এত ক্ষমতা যে কোনো শয়তানি শক্তি তার মোকাবিলা করতে পারে না। আবারও অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার আমি বাসার দিকে রওনা হই। সকলে যে যার বাসায় ফিরে যায়, কিন্তু সেই কবরস্থান এখনো মহেশপুরে আছে। আর সেই জিন এখনো ওই কবরস্থানে রাতে মানুষদের অপেক্ষা করে। আর কেউ যদি ভুল করে সেখানে চলে যায়, সে আর কখনো ফিরে আসে না। দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? গল্পটা পুরো যখন দেখেই নিয়েছেন, সাবস্ক্রাইবটা করে যান। আর গল্পটা ভালো লাগলে কমেন্টে জানান। আর যদি আপনি পরের গল্পে নিজের নাম শুনতে চান, তো কমেন্টে নাম লিখে জানান।